ধরো আজকে যে সময়টায় তুমি দাঁড়িয়ে আছো কলকাতায়, ভারতবর্ষে, আর তোমার মতনই কেউ রয়েছে ইউএসএতে, কেউ অ্যামাজন বা আফ্রিকার কোথাও একটা। এই যে একই সময় দাঁড়িয়ে আমাদের স্থানের পার্থক্য হয়ে যাচ্ছে, এর ভিত্তিতে কিন্তু আমাদের ভাবনা চিন্তা, ভাষা ব্যবহার, পোশাক পরিচ্ছদ সবকিছুই আমূল বদলে যাবে। আবার ধরো আমরা কলকাতাতেই আছি, ভারতবর্ষেই রয়েছি, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি 100 বছর আগে। সেই সময় গিয়ে দেখবে যে তখনকার মানুষদের ভাবনা চিন্তা, ভাষা ব্যবহার, পোশাক পরিচ্ছদ সবকিছুই ভীষণ রকম আলাদা। অর্থাৎ আমাদের এই যে অবস্থানের ভিত্তিতে স্থান এবং কাল বদলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ভাবনা চিন্তাকেও বদলে দেয়। এই যে উদাহরণটা দিলাম, এটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি বা আপেক্ষিকতাবাদের তত্ত্বটা। বাংলা পড়াতে গিয়ে এগুলো বলছি, তার কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে অনেক কবি রয়েছেন। যেমন ধরো সৈয়দ আলাওল রয়েছেন, যিনি মধ্যযুগের কবি। আধুনিক যুগের শুরুতে রয়েছেন মধুসূদন দত্ত, তার একটু পরে নজরুল ইসলাম, এবং এই সময় আমাদের সময় যিনি রয়েছেন শঙ্খ ঘোষ। এই যে প্রত্যেক কবি, এরা কিন্তু বাংলা ভাষাতেই লিখছেন, কিন্তু এরা আলাদা আলাদা সময়ে লিখছেন। তাই এনাদের প্রত্যেকের ভাষা ব্যবহার, ভাবনা চিন্তা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। বা ধরো তোমাদের আর একজন কবি রয়েছেন পাবলো নেরুদা। তিনি শঙ্খ ঘোষের সমসাময়িক হলেও তিনি রয়েছেন একটা স্বতন্ত্র ভূখণ্ডে। অর্থাৎ তার দেশ, তার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি শঙ্খ ঘোষের থেকে আলাদা। এই বিষয়টাও তাকে প্রভাবিত করছে। এগুলো বলার এটাই কারণ, তোমরা যখন কবিতা পড়বে তখন দেখবে প্রত্যেক কবির কবিতা কিন্তু স্বতন্ত্র। এবং তোমরা সাহিত্য পড়তে গিয়ে একটা কথা বারবার শুনতে পাও, সেটা হচ্ছে সাহিত্য সমাজের দর্পণ। এই সমাজ, সমকালীন সমাজ, সময়, এগুলো সাহিত্যে প্রতিফলিত হয়। এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমাদের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে কি হবে? মুখস্থ করে যেতে হবে আর পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে। তার থেকে ভালো তো আত্মস্থ করা। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের কবিতার ক্লাস। প্রথমে আমরা পড়ব শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটা। এই কবিতাটা পড়তে গিয়ে আমরা ফিরে যাব আরো 10 বছর আগে। এগুলো বললাম তার কারণ, আমরা যখন ইতিহাসের কথা বলবো তোমাদের যাতে ধাক্কা না লাগে যে এই কথাগুলো কেন আসছে। যেমন ধরো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটা লেখা হচ্ছে 2003-এ। শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের অন্তর্গত এটা একটা কবিতা। কাব্যগ্রন্থটা প্রকাশিত হচ্ছে 2004-এ। আমরা যদি এই 2003 থেকে মোটামুটি 10 বছর পিছিয়ে যাই, এই সময়টা পৃথিবীর ইতিহাসে খুব একটা ভালো সময় নয়, খুব একটা সুখের সময় নয়। এই সময় থেকেই বিভিন্ন দেশে দেশে মাথা চাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদ। তোমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নাম শুনেছো? তোমরা যদি একটু গুগল করো দেখবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করা হয়েছিল 2001-এ জঙ্গি আক্রমণের মাধ্যমে। তো এটা সেই সময় একটা বড় ইভেন্ট ছিল, সেটা ঘটছে। এবং এই সময় আফগানিস্তান, প্যালেস্তাইন, ইরাক, এই সমস্ত দেশে যুদ্ধ, গৃহযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের তৈল সংকট। তোমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম নিশ্চয়ই শুনেছো, ইরাক, কুয়েত ইত্যাদি। তো এইসব দেশে প্রচুর তৈল ভাণ্ডার রয়েছে। আমাদের বর্তমান যে পৃথিবীর অর্থনীতি, তার মূল চালিকা শক্তি কিন্তু এই তেল। দেখবে বিভিন্ন সময় আমাদের খবরের চ্যানেলে দেখানো হয় বা খবরের কাগজে আসে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। এবং দাম বাড়লে আমাদের বাড়ির লোকের আশঙ্কা করেন যে হয়তো এবার সবজির দামও বাড়বে। অর্থাৎ তেল কতটা গুরুত্বপূর্ণ। তো এই সময় তেলের অধিকার কার কাছে থাকবে, এই নিয়ে তাদের মধ্যে একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়। এবং পশ্চিমী দুনিয়ার যে প্রগতিশীল দেশরা, তারা কিন্তু এই যে সংঘর্ষ বা এই দ্বন্দ্ব, এটার মধ্যে অংশগ্রহণ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই যে বিষয়পত্রগুলো, এগুলো কিন্তু কবিকে ভাবিয়েছিল। দেখো, আমরা যারা সাধারণ মানুষ, তার ওই ছোট ছোট গাছগুলোর মতো, যারা নিজেদের ভাবনা চিন্তা, নিজেদের স্বার্থ ইত্যাদি নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কিন্তু কবিরা হচ্ছেন মহিরুহের মতো। ওই যে রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল না, সব গাছ ছাড়িয়ে মাথা তার আকাশে, তাল গাছ। তারা হচ্ছেন তেমন। একটা উঁচু গাছে চড়লে যেরকম চারদিকটা অনেকটা দেখা যায়, সেরকম একটা কবি তার নিজের দেশকাল ছাড়িয়েও অনেকটা দেখতে পান। তাই শঙ্খ ঘোষ শুধুমাত্র তার দেশ, তার সময়, মানে ছোট্ট যেখানে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, এটা নিয়ে চিন্তিত নন। তিনি সারা বিশ্বের মানুষের কথা ভাবছেন। এবং ওই শুধু 10 বছর নয়, তিনি ছাড়িয়ে যাচ্ছেন আবহমান ইতিহাসের দিকে। তোমরা যদি ইতিহাসের পাতায় তাকাও, দেখবে সমস্ত ইতিহাসটা এই দরিদ্র, নিরন্ন যে মানুষগুলো রয়েছেন, সাধারণ মানুষ যারা, তারা কিন্তু ইতিহাসে উপেক্ষিত। ওই আমরা বলি না,
রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়, তারা হচ্ছেন সেই সতীর শাওলা উলুখাগড়ার মতো, তাদের খবর কেউ রাখে না। এই কবিতাটায় একদিকে কবি যেমন এই সাম্প্রতিক সেই কবিতার যে সময় তার নিরিখে সাম্প্রতিক সময় সেই সাম্রাজ্যবাদী শক্তির যুদ্ধবাজ মনোভাব তার বিরুদ্ধে একটা বার্তা দিচ্ছেন, সেরকমভাবেই তিনি কিন্তু এই আবহমান দেশকালের পরিপ্রেক্ষিতে এই যে মানুষগুলো যারা চিরবঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অবজ্ঞাতের দল, তাদের প্রতি তার সহমর্মিতার কথাও জানাচ্ছেন। এটাই এই কবিতার মূল বিষয়বস্তু। আমরা তো কবিতার মূল বিষয়বস্তু আলোচনায় যাব আলাদাভাবে, এটা আমরা জাস্ট একটা কথা মুখ বললাম বা ভূমিকা করলাম। এরপর আমরা আসবো কবি শঙ্খ ঘোষের বিষয়, যিনি এই কবিতাটা লিখেছেন। কবি শঙ্খ ঘোষের জন্ম 1932 সালে এখনকার বাংলাদেশে। দেশভাগের সময় তারা চলে আসেন এপার বাংলায়। শঙ্খ ঘোষ যেমন কবিতা লিখেছেন, তেমন ছড়া লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, তিনি একজন প্রখ্যাত সমালোচক, উপন্যাসও লিখেছেন। বলা যায় যে আধুনিক সাহিত্যের জগতে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তোমরা শঙ্খ ঘোষকে বিভিন্ন সময় দেখে থাকতে পারো টেলিভিশনে। যখনই কোথাও কোনো অত্যাচারের ঘটনা ঘটে, কোথাও কোনো অন্যায় হয়, তিনি কিন্তু প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। শঙ্খ ঘোষের কিছু বিখ্যাত কাব্যগ্রন্থের নাম আমরা বলতে পারি: বাবরের প্রার্থনা, জলই পাষাণ হয়ে আছে, দিনগুলি রাতগুলি, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, লাইনেই ছিলাম বাবা ইত্যাদি। তার প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি। আর এই যে কবিতাটা তোমরা পড়ছো, সেটা নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে। সাহিত্য ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার। শঙ্খ ঘোষের ভালো নাম চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ সম্পর্কে এইটুকু তথ্যই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা যখন বড় হয়ে বাংলা নিয়ে আরো পড়াশোনা করবে, তোমরা শঙ্খ ঘোষ সম্পর্কে নিশ্চয়ই জানবে। এবারে আমরা আসবো কবিতাটার বিষয়বস্তু বর্ণনার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা যেটা করব, কবিতাটা আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গেই বিষয়বস্তুর কথা বলবো, তবে সেটা পরের পর্বে।